মধ্যে একটা কথা বললেন যে দুর্নীতি তো খুবই আহ, মানে একটা বিপজ্জনক পর্যায়ে গেছে, অর্থাৎ এটাকে লাগাম টানতে হবে। সেই জন্য কি করবেন, আমাদের সরকারে যারা আছে বা ক্ষমতাসীন যারা আছে, সেটা রাজনীতিবিদ হোক, মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ করে সরকারি আমলারা, সরকারি এরা সবাই তাদের সম্পত্তির হিসাব দেবে। এবং এই কথাটা আমি বহুবার বলে আসছি, বহুবার। তাতে করে হবে কি, তখন মানুষের মানে সত্যি কথা বলতে কি, দুর্নীতি দুর্নীতি কিন্তু সাধারণ মানুষ করে না, বিকজ তাদের সাধারণ মানুষের কোনো অ্যাক্সেসই নাই এই এই সমস্ত বড় বড় জায়গায় যাওয়ার বা কন্ট্রাক্টে যাওয়ার, এইগুলা তাদের তো কোনো অ্যাক্সেস নাই। তো সরকারে যারা আছেন তাদের অ্যাক্সেস আছে এবং দুর্নীতিগুলো সেখানেই হয়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আমলাতন্ত্রের দুর্নীতি মানে মহামারীর আকার ধারণ করেছে। এই শেখ হাসিনার আমলে আপনার মনে আছে, ওনার যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল মোমেন সাহেব, তিনি ওই যে বেগম পাড়ায় বাড়ি টাড়ি এগুলো নিয়ে তিনি বললেন যে হাইকোর্ট বললো যে এটা ইনভেস্টিগেশন করো, দুদককে বললো যে তোমরা এটা বের করো। তো মোমেন সাহেব তখন, আমার স্পষ্ট মনে আছে, আপনারও মনে থাকার কথা, উনি বললেন যে আমরা আমাদের যে ইনভেস্টিগেশন করেছি সেখানে দেখা গেল যে এই ধরনের অর্থ পাচার যারা করেছে তার মধ্যে ৮০% হলো সরকারি কর্মকর্তা। ৮০% ওনার নিজের বক্তব্য এটা। তখন হাইকোর্ট তাকে বললো যে যেহেতু তুমি অলরেডি লিস্ট বের করেছো, তুমি এটা হাইকোর্টে জমা দিবা। দুদককেও বললো যে তোমরা এটা জমা দিবা। কিন্তু হাইকোর্টের নির্দেশ মানা হইল না। কেন মানা হইল না এটা তো আমরা সবাই জানি, তার কারণ তৎকালীন প্রধানমন্ত্রী বলেছে যে না, আমার সব লোকজন ধরা পড়বে, এই সময় চুপ করে থাকবে এগুলো নিয়ে। আমার একটা বিশ্বাস ছিল, আশা ছিল যে এই সরকার ক্ষমতায় আসার পরপরই যেহেতু জিনিসটা প্রিপেয়ার্ড, তাদের কাছে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা তারা প্রকাশ করবে, কিন্তু করলো না। আচ্ছা, কি আশ্চর্য ব্যাপার দেখেন তো, দুর্নীতি। আর ওই যে প্রধান উপদেষ্টা নিজের জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে আমরা সমস্ত, আমি সহ সবাই আমরা সম্পত্তির হিসাব দিব। তারপরে মোখলেসুর রহমান বলে এক দুর্বৃত্ত ছিল, ওই যে কি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, তাকে নিয়ে অনেক মানে কেচ্ছা কাহিনী বের হলো। কেউ দিল না। দিল না কেন? ইউনূস সাহেব নিজেই দিল। তো ফলে দুর্নীতির যে আমাদের লাগাম টানতে চেয়েছিলাম সেটা আর হলো না। এই কারণে এখন যে তারা যে বলছে যে আমরা দুর্নীতিকে উচ্ছেদ করার জন্য চিটাগং পোর্ট গুলাকে আমরা দিয়ে দিব, বা পানগাঁওয়ের যে ইয়েটা আছে পোর্ট গুলোকে আমরা দিয়ে দিব, খুব ভালো কথা। কিন্তু আমার প্রশ্নটা একটাই, আমি সেটা লিখেছি, যে আপনি বিদেশিদের কাছে দিলেন, এটা দেওয়ার পর কি দুর্নীতি দেশ থেকে চলে যাবে? মানে বন্দরে আর কোনো দুর্নীতি হবে না? এটার গ্যারান্টিটা কি? আর আপনি, আপনারা কারা? আপনারা আসছেন, আপনাদেরকে আমরা চিনতাম না। এই যে কি আশিক চৌধুরী, লুৎফে, খলিল, জলিল, এরা এরা কোথা থেকে আসছে? এদেরকে গত ২৫-৩০ বছরে কাল কেউ জানে? তাদেরকে চিনে কেউ? এখন আপনি বলছেন অত্যন্ত মেধাবী এরা, খুবই ভালো কথা, বিদেশে লেখাপড়া করছে, ইংরেজি বলে, সুটটাই পরে। এখন আমাদের তো কোনো মেধা নেই, বুঝলেন না? তো আমার কাছে মনে হয় যে এই মেধাবী লোকগুলো আসলে এত বছর ধরে দেশটার জন্য কি করেছে, এটা তো আমাদের একটা জানার আগ্রহ থাকে। এখন এরা করে কি, যখনই কোনো এই মানে দেশে কোনো সংঘাতের সৃষ্টি হয় বা অস্বস্তিকর অবস্থা হয়, ওরা ওখান থেকে ওই বসন্তের কোকিলের মতো ওরা প্যারাশুট দিয়ে নেমে এসে বলে যে দেখো, আমি তো ফার্স্ট হয়েছিলাম, আমি অমুক জায়গায় চাকরি করছি, আমি ইউনাইটেড, আমি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলাম, আমাকে কেন নিবান, আমি তো পিএইচডি করছি। তো ভাই, আমাদের এখন দরকার হলো কি, সত্যি কথা বলতে কি, আর এরা যে এই যে বন্দরগুলা দেবে, আমরা তো বারবার বলছি যে বন্দরে নানান রকমের সমস্যা আছে, আমরা সবাই জানি সেটা। কিন্তু কল্লোল মোস্তফা বলে একজন গবেষক আছেন অর্থনীতি বিষয়ক, সে খুবই মানে ক্রেডিবল একটা লোক। সে বলল যে, তার একটা লেখা পড়লাম কয়েকদিন আগে, প্রথম আলোতে প্রায় লেখেন তিনি বললেন যে আমাদের বন্দরগুলো অনেক উন্নতি করেছে, তারা লাভ দেখছে, লাভ করছে আর কি। এখন হঠাৎ করে আবার মাসুল বাড়ানো হলো। মাসুল বাড়ানো হলো তার তার বক্তব্য অনুযায়ী কেন বাড়ানো হলো, যে সামনে যে ডিপি ওয়ার্ল্ডরা আসবে, যাতে করে তারা বাড়াইলে আবার অনেক হইচই হতো এটা নিয়ে, এটাকে জাস্টিফাই করার জন্য, যাতে তারা আরো বেশি লাভ করতে পারে, এটা করতে পারে, সেটা করতে পারে, এই জন্য করা হয়েছে। আচ্ছা, এখন অন্য কেউ হলে হয়তো আমি এটা গুরুত্ব দিতাম না, যেহেতু সে অত্যন্ত ডিলিজেন্ট একদম গবেষক এইসব ব্যাপারে, উনি সব, আর তারপরে অবিশ্বাস্য দ্রুত গতিতে এগুলো সাইন হয়ে যাচ্ছে।
তো এত তাড়াহুড়া কেন? আপনি যেখানে মূল সংস্কারগুলো করলেন না, আপনি দুর্নীতির ব্যাপারে কোনো কিছু করলেন না, আপনি আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো কিছু করলেন না, তারপরে আর্থিক খাত যদিও কিছুটা ইয়েছে, আবার সেখানে নানান ঋণ খেলাপি ঋণ বেড়ে গেছে অস্বাভাবিক ভাবে, দারিদ্র বেড়েছে। তো আপনার তো কোনো সাফল্য নেই কোথাও, আপনি এইখানে সাফল্য দেখাচ্ছেন। আর প্রশ্নটা মানুষের মনে, আপনার তো এখন আপনি যে কাজকর্মগুলো করেছেন এই পর্যন্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি একমাত্র আপনি নিজের এবং গ্রামীণ ব্যাংক আর তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ছাড়া আপনি তো দেশের স্বার্থ কোনো কিছু দেখেননি। আপনি যাচ্ছেন 2 দিন পর পর বিদেশে চলে যাচ্ছেন। যে দেশে এত সমস্যা, সেই দেশের যে চিফ এক্সিকিউটিভ বা প্রধান উপদেষ্টা, সে প্রতি মাসে একবার করে বিদেশ যেতে পারে? পৃথিবীর ইতিহাসে কোথাও আছে এটা? তো আপনি এত সময় একটা কোথায় একটা দেখলাম, উনি টোটাল এই পর্যন্ত প্রায় 80 দিন, মানে 2 মাস 20 দিন উনি বিদেশে কাটিয়েছেন। তো দেশের যখন এত সমস্যা, তখন তো আপনার উচিত ছিল সবকিছু ফেলে দিয়ে আগে আমি দেশটাকে মানে ঠিক করি। আজকে প্রথম আলো তো দেখলাম আর্থিক খাতের এই অব্যবস্থা নিয়ে, মানে ভয়াবহ একটা অবস্থার মধ্যে উনি দেশকে ফেলে চলে যাচ্ছেন। আগামী সরকার যারা আসবে আমি জানি না তারা কি করবে, কিভাবে এটাকে ট্যাকেল করবে। তো আপনি যদি সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক হতেন, আপনি যদি সৎ মানুষ হতেন, তাহলে কি আপনি এতবার বিদেশে যে, এবং যেটা 99% হলো কোনো দ্বিপাক্ষিক সফর ছিল, আপনি এত কোটি 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 টাকা খরচা করলেন এগুলা কার টাকা? এগুলো তো আপনার আমার জনগণের ট্যাক্সের টাকা। আপনি আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন, তাহলে আপনি কি 10 লক্ষ টাকা হোটেল ভাড়া দেন প্রতি মাসে, প্রতি রাতে 10 লক্ষ টাকা? তারপরে সেখানে খলিলুর রহমানকে নিয়ে গেছে লন্ডনে, তার কি কাজ আমরা জানলাম না। সেখানকার প্রধান নিরাপত্তা উপদেষ্টা, তার পিছনে খরচ করছে আপনার বৈঠকের যে আপনার যৌথ ঘোষণাটা, ওটা তো খলিলুর রহমান সাহেব পড়েছেন, এই হয়তো এই জন্য নিয়ে গেছেন। তো সে তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সেখানে আভ্যন্তরীণ ব্যাপারে কি হলো আমি তো বুঝলাম না। তাকে কেন এটা ফোকাস করতে হলো, তাকে কেন দিতে হলো, এটাও বুঝলাম না। আর তার পিছনে আপনি প্রতি রাতে খরচা করলেন 8 লক্ষ টাকা পার নাইট হোটেল ভাড়া। তো আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন, এরা যদি, যাদের কথা বলতেছি, এরা যদি দেশপ্রেমিক হতো, তারা বলতো, আর এই উপদেষ্টারা সহ, এরা কিন্তু সবাই তার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তারা কেউ গরিব না। তারা এসে বলতো যে আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছে দেশটাকে মানে ঠিক করার, দেশের জন্য সেবা করার। আমরা এখানে কোনো বেতন ভাতা সুযোগ সুবিধা কিচ্ছু নিব না, আমরা দেশের সেবা করতে আসছি এবং করে আমরা চলে যাব। কিন্তু আমরা দেখতে পেলাম কি, যে এই দেশ সেবার নামে তারা সব নিজেদের সেবা করতেছে। তারা 5 স্টার হোটেল, 7 স্টার হোটেলে থাকবে, তারা বিজনেস ক্লাসে ট্রাভেল করবে। আর এই যে খলিলুর রহমান, লুৎফে সিদ্দিকী, এরা জীবনে কোনোদিন তাদের, এখন তারা ক্রেডেনশিয়াল, তাদের সিভি বের করতেছে যে কোথায় কোথায় কত বড় লেখাপড়া করছে। ভাই, আমরা তো বুঝলাম যে আপনারা অনেক মেধাবী লোক, আপনারা পিএইচডি করছেন, আপনারা সুন্দর ইংরেজি বলেন, মুখ বাঁকা করে ইংরেজি বলেন, খুব ভালো। ভাই, আমাদের তো এরকম দরকার নাই। আমাদের দরকার হলো দেশপ্রেম প্লাস মিডিওক্রিটি হলেই আমাদের দেশটা ভালোভাবে চলবে। অ্যাটলিস্ট এই দেশ, এই খলিলুর রহমানের যে আপনি মানে সমালোচনা করছেন, খলিলুর রহমান তো কিছুদিন আগেও তো শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ার পর উনি তো অজিত দোভালের সঙ্গে মিটিং করে আসলেন। এখানে আসলে উনি কি করলেন জানতে পেরেছেন? অজিত দোভালের সঙ্গে, হ্যাঁ সেটাই আমি বলছি যে আচ্ছা, সেটাও আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম এটা, যে এখন অজিত দোভাল তো তাকে ডাকে নাই, তার নিজের, সে গেছিল একটা মানে বহুপাক্ষিক একটা মাল্টিল্যাটারাল ফোরামে, ওই যে রিজিওনাল, যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ বলে, এটার নামও আমরা জানতাম না। এটা যে এতদিন ধরে চলতেছে এটারও কোনো হদিশ ছিল না। তো এগুলো হঠাৎ করে দেখবেন যে, এবং এমন ভাবে ফলো করে এগুলাকে। হ্যাঁ, তো অজিত দোভালরা কি বলেছে, আমার আমার তাদের ইন্ডিয়ার সবচেয়ে বড় কনসার্ন হলো আপনি ইন্ডিয়া বিরোধী কোনো কাজ আপনাদের মাটি থেকে করবেন কিনা। যেমন আগে আমরা দেখেছি এরশাদের সময়, খালেদা জিয়ার সময়, ওই যে উলফা টুলফা এগুলা ছিল, নর্থ ইস্টে যত প্রবলেম ছিল এগুলো, তাদের মেন কনসার্ন হলো সেটা, প্লাস তাদের ব্যবসা বাণিজ্য আছে। তো হাসিনার সময় তো এগুলা করতে পারতো না, হাসিনা এগুলা সব বের করে দিছিল, তো ব্যবসা বাণিজ্য।
তো এখন স্বাভাবিকভাবে সেটা কমে যাওয়াতে বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে নানান রকমের দহরম মহরম করছে। ভালো কথা, সেটাও আপনি করতেই পারেন একটা স্বাধীন দেশে। কিন্তু ইন্ডিয়ান যারা পলিসি মেকার তারা তো ওইটাই চিন্তা করে যে তুমি আবার এই পাকিস্তান হয়ে আইএসআই দিয়ে তুমি আবার আমাদের নর্থ ইস্টে কোনো গন্ডগোল লাগাবা কিনা। আমি জানি না তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, তবে আমি অনুমান করি আমার দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতায় যে এটা তারা তাকে বলেছে যে তোমরা যদি এই ধরনের কাজ করো এবং আমাদের কাছে খবর আছে যে তোমরা করছো, এটা নাকি আমি কোনো একটা জায়গায় পত্রিকায় দেখলাম অথবা ইউটিউবে দেখলাম যে তাকে নাকি স্পষ্ট ভাবে বলা হয়েছে এই কথা যে আমাদের কাছে প্রমাণ আছে যে তোমরা আবার অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিজে জড়িয়েছো অন্যদের সাথে মিলিয়ে। তো এটা তো আমরা টলারেট করবো না। তো এখন এখান থেকে বলা হলো যে হাসিনাকে ফেরত আনার জন্য তারা ওখানে সে আলোচনা করছে। ভাই এটা কি বলবো বলেন, হাসিনাকে সে খলিল সাহেব গেল আর হাসিনাকে ফেরত দিয়ে দিল। হাসিনা তাদের জন্য একটা ট্রাম্প কার্ড, কেমন? তো স্বাভাবিকভাবে তারা তো তাদের স্বার্থটা চিন্তা করবে, তারা তো বাংলাদেশের স্বার্থ চিন্তা করবে। তো এই জন্যই আমি বলছিলাম, আমার কথা হলো কি যে জন ধন ওনাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আমাদের নিরাপত্তা উপদেষ্টা দেখা করলেন, মিটিং করলেন, এবং সেখান থেকে আমরা কি পেলাম এই সংক্রান্ত কোন রকম প্রেস নোট অথবা কোন রকম ব্রিফিং কি আপনি শুনেছেন, দেখেছেন? এদিকে আমাদের জানার অধিকার নাই? আমরা কি জানতে চাইতে পারি না? না না, অ্যাবসলিউটলি আছে। এবং এইটাই আমি কয়েকদিন আগে লিখলাম যে আচ্ছা এর এত বড় একটা মানে এমন ভাবে বললো যে উনি একদিন আগেই চলে যাচ্ছেন ওখানে, এটা সেটা, মানে ভাবলাম যে কি না কি হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, কিন্তু দেখেন ইন্ডিয়ান মিডিয়া সেটা রিপোর্ট করেছে, আমি 3টা পত্রিকায় দেখলাম, এবং তারা সব বাংলাদেশ হাই কমিশনের প্রেস রিলিজের বেসিসে রিপোর্ট করেছে। মানে তাদের কাছে, ইন্ডিয়ানদের কাছে এটার কোনো গুরুত্বই ছিল। তারা যে দ্বিপাক্ষিক মিটিংটা করলো খলিল সাহেব আর অজিত দোভাল সাহেব, এটা ইন্ডিয়ান মিডিয়া তো কোনো কিছু তাদের তাদের যদি ইন্ডিয়ান মিডিয়ার কাছে এটা এত ইম্পর্টেন্ট হতো, তাহলে ওদের যে স্পোক্স পার্সন আছে, ইন্ডিয়ান স্পোক্স পার্সন, সে একটা বিবৃতি দিত, সে কোনো বিবৃতি দেয় না। প্লাস ইন্ডিয়ান জার্নালিস্টরাও এটাকে বের করার চেষ্টা করেন না যে কি হয়েছে, বিকজ তাদের কাছে এটা গুরুত্বহীন, এটা বুঝতে হবে। কিন্তু আমাদের তো উচিত ছিল যে ভাই আপনি যে ওই 5 স্টার হোটেলে যে থাকছেন, বিজনেস ক্লাসে ট্রাভেল করছেন, আপনি তো আমাদের টাকা খরচা করতেছেন, তো আমাদের তো জানার রাইট আছে। বিএনপির দালালি করার চেষ্টা করে তাদের পিঠের চামড়া থাকবে না, জনগণ তাদের উপর মব করে জুতার মালা পরাবে। অতএব চাইলেও কোনো নির্বাচন কমিশন বিএনপির দালালি করতে পারবে না, পক্ষপাত করতে পারবে না। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এবং বিএনপি যেটা চায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় বিএনপি, কিন্তু সেটা চায় সংস্কার ঠেকাতে। সংস্কারের পর সংস্কার সহ ফেব্রুয়ারি নির্বাচন, এটা বিএনপি চায় না। বিএনপি চায় অনলি ইলেকশন উইদাউট সংস্কার। এটা হচ্ছে মূল পয়েন্ট। সেই জায়গায় বিএনপির আশা পূরণ হচ্ছে না, জামাতের প্রত্যাশা পূরণ হচ্ছে যে এই শর্ত এগুলো হতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সেগুলো হতে যাচ্ছে। তো দর্শক, এই জায়গায় আরো নানান এই 3 উপদেষ্টা যেসব নাটক করছেন, ওই 3 উপদেষ্টা আর কয়েকদিনের মধ্যে দেখবেন যে পিঠ বাঁচানোর চেষ্টা করবে। বিএনপির জন্য পক্ষপাতমূলক কিছু করা তো দূর কি বাদ, তারা পিঠ বাঁচানোর চেষ্টা করবে। বডি ক্যামেরা কিনবে না, সিসি ক্যামেরা কিনবে না, টাকা বাঁচাবে আর অন্ধকারে ভোট কারচুপি করবে। এই সুযোগ করে দিচ্ছেন অর্থ উপদেষ্টা, আর জামাত অন্যান্য দল আঙ্গুল চুষবে। এই অর্থ উপদেষ্টা, শুনেন, এটা 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ। কোন উপদেষ্টা কোন জায়গায় উল্টাপাল্টা করলে মায়ের খায় এর কোনো ঠিক নেই। তো অর্থ উপদেষ্টা জামাতের কাছে অর্থ উপদেষ্টার অডিও রেকর্ড আছে যে কিভাবে তারা দালালি করে, কিভাবে তারা বিএনপির প্রতি পক্ষপাত করে। জামাত যদি ওগুলো ফাঁস করে দেয়, তাহলে রাস্তাঘাটে মায়ের খাওয়ার অবস্থা হবে ওই 3 উপদেষ্টা। অতএব ওই 3 উপদেষ্টা ভয়ে বিএনপির দালালি বন্ধ করে দিবেন, এটা বোঝা যায়। বডি ক্যামেরা কিনবে না, অমুক তমুক, মানে নির্বাচনের স্বচ্ছতার পথে যাতে বাধা সৃষ্টি হয়, ধোঁয়াশার মধ্যে যাতে ভোট কারচুপি করা যায়, বিএনপিকে সেই সুযোগ দেওয়ার চেষ্টা করছে 3 উপদেষ্টা, কিন্তু এটা টিকবে না।
ডক্টর ইউনূস সব বাধা বিপত্তি অতিক্রম করে সঠিক সঠিক পদক্ষেপ নিচ্ছে, সব বাধা বিপত্তি ধীরে ধীরে ওভারকাম হচ্ছে একে একে। অতএব ফেব্রুয়ারির প্রথমার্ধে বিএনপিও নির্বাচন চায়, জামাতও চায়, কিন্তু বিএনপি চায় সংস্কার ঠেকাতে এবং সংস্কারবিহীন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। আর জামাত যেটা চায় সংস্কার এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে, এবং জামাত যেটা চায় সেটা সুষ্ঠু নির্বাচন। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। অতএব জামাতের বিজয়ের রাস্তা ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছে এবং জামাত জয়লাভ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই আশ্বাসে জামাত আশ্বস্ত, এবং এই জন্যই বিএনপি বলা শুরু করেছে যে প্রশাসন জামাতময়, সরকার এখন জামাতের কথায় চলছে। এই সরকারকে গালি দেওয়া শুরু করেছে। এটা হারু পার্টির, লুজার্স পার্টির একটা বৈশিষ্ট্য। শেখ হাসিনা রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ, এই উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম ও বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এখন আগামী নির্বাচন হবে কি না, হলে কিভাবে হবে, এগুলো অনেক কিছু স্বরাষ্ট্র উপদেষ্টার উপর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করে। স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কেও কিন্তু আপত্তি আছে, তিনিও বিএনপির প্রেসক্রিপশনে। তারপরও তার মোটামুটি ভালো শিক্ষা হয়েছে। একটা সময় ছিল স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির কথায় প্রচুর চলতেন, কিন্তু এনসিপির ছেলেরা, এমনকি ইনকিলাব মঞ্চের বা আরো অনেকে, জুলাই যোদ্ধারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিছু নাড়াচাড়া দিয়েছিল। ওই নাড়াচাড়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকটা সোজা হয়ে গেছেন। কিছু উল্টোপাল্টা আছে, কিন্তু অনেকটা সোজা হয়ে গেছেন। তো এদেশের বিপ্লবী জনতা হয়েছে, সেগুলো নিয়ে যা ইচ্ছে তাই বলেছি। এখন চিন্তা করুন, বঙ্গবন্ধুর জামানাতে একটি চুক্তি হয়েছিল, পানি চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি। এটিকে বলা হয় পৃথিবীর যে কয়টি পানি বন্টন চুক্তি মানে সুষম নয়, এক পক্ষের নিরঙ্কুশ বিজয় সূচিত হয়েছে। সেই এক পক্ষের নিরঙ্কুশ বিজয় সূচিত হওয়ার মতো একটা পানি চুক্তি বঙ্গবন্ধু করতে পেরেছিলেন, যাকে বলা হয় ইন্দিরা গান্ধীর সঙ্গে। সে চুক্তি সম্পর্কে এমআর আখতার মুকুলের মুজিবের রক্তলাল বইতে চমৎকারভাবে লেখা আছে। যখন চুক্তি স্বাক্ষরিত হবে, তখন ঝানু ঝানু আইসিএস অফিসার তারা হিসাব করে নিয়ে এসেছে যে সারা বছর মানে গঙ্গা এবং ভাগীরথী, তাদের যে মূল প্রবাহ গঙ্গোত্রী হিমবাহ থেকে এসে গঙ্গা ভাগীরথী, এখানে যে টোটাল পানিটা প্রবাহ হয়, সেই প্রবাহে কত কিলোমিটার পথ ভারত পাড়ি দেয়, তারপরে রাজশাহীতে এসে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে ঢোকার পরে এটি বঙ্গোপসাগর পর্যন্ত কত কিলোমিটার অতিবাহিত করে। তো সেই অনুযায়ী টোটাল কত কিউসেক পানি এখানে প্রবাহিত হয়, তার কত অংশ ভারত পাবে আর বাংলাদেশ কত অংশ পাবে, এবং সেই হিসাবে বঙ্গবন্ধু দেখলেন যে এই পানি চুক্তিতে তিনি খুব অল্প পানি পান। এই অবস্থাতে তিনি, যাকে বলা হয়, তিনি তো ভাঙা ভাঙা হিন্দি বলতেন, ভাঙা ভাঙা উর্দু বলতেন। তো তিনি সমস্ত রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে একেবারে সেই হাত, আপনি বঙ্গবন্ধুর হাত আপনি বুঝেন ব্যাপারটা, 6.5 ফিট বা 7 ফিট উচ্চতার একজন পুরুষ, তিনি সেই হাত দিয়ে ইন্দিরা গান্ধীর হাতটা চেপে ধরলেন রাজকীয় বৈঠকে। বলেন, বহেনজি মুঝে পানি চাহিয়ে, আপকো মুঝে পানি দেনা হোগা। মানে হিন্দি হয়নি, কিন্তু ঠিক এই কথাগুলি তিনি বলেছিলেন, আমার পানি দরকার এবং আপনাকে পানি দিতে হবে। ওই যে বঙ্গবন্ধুর জামানাতে যে পানি চুক্তি আর এখনকার পানি চুক্তি, জিয়াউর রহমান সাহেবের পানি চুক্তি আপনি গিয়ে দেখেন,
আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি, অনেক কিছু হয়েছে, কিন্তু ওই পানি চুক্তির ধারের কাছে আমরা যেতে পারিনি। এদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাবর্তনের জন্য বঙ্গবন্ধু একটা চুক্তি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে এরকম চুক্তি কোনো রাষ্ট্রনায়ক, কোনো মহানায়ক করতে পারেনি। আমাদের এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ইরাক ইরান যুদ্ধ হয়েছে, আমেরিকা এবং ইরাকের যুদ্ধ হয়েছে, এবং তার প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি সৈন্যরা অবস্থান করছে। এখনো কোরিয়াতে আমেরিকান সৈন্য আছে, জাপানে আমেরিকান সৈন্য আছে, জার্মানিতে আমেরিকান সৈন্য আছে, এবং সৌদি আরবে আমেরিকান সৈন্য আছে। বাংলাদেশে এখন পর্যন্ত ভারতীয় সৈন্য থাকার কথা, কিন্তু 1972 সনের ফেব্রুয়ারি মাসের মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিনে সমস্ত ভারতীয় সৈন্য ইন্দিরা গান্ধী প্রত্যাহার করে নিয়ে গিয়েছিলেন। এটিকে বলা হয় দ্বিতীয় বিজয়। প্রথম বিজয় 16ই ডিসেম্বর, দ্বিতীয় বিজয় এটা। বোঝার চেষ্টা করুন, এই গোলামির চুক্তি বঙ্গবন্ধু করেছে, আর আমরা তাকে বলছি যে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। অবাধ্যতা কাকে বলে, নাফরমানি আর কাকে বলে, অকৃতজ্ঞতা, আনগ্রেটফুলনেস কাকে বলে, এই চরিত্র বাঙালির মধ্যে আপনি যেভাবে পাবেন পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে পাবেন না। শেখ হাসিনার জামানাতে কি গোলামি চুক্তি হয়েছে? আচ্ছা, সবচেয়ে বিতর্কিত যে চুক্তি, সেটি হলো আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা। আচ্ছা, এখন এই সরকার কেন আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে? কেন এই বিদ্যুৎ চুক্তি তারা বাতিল করছে না? কেন আদানির সাথে যে রেট আছে সেই রেটটাকে এখন আমাদের যে বিদ্যুৎ উৎপাদন আমরা বাংলাদেশ থেকে কিনছি, পিডিবি উৎপন্ন করছে, তারপর কয়লা ভিত্তিক, গ্যাস ভিত্তিক যা কিছু আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি, তার চাইতে আদানির কাছ থেকে আমরা যে বিদ্যুৎ কিনছি, ঝাড়খণ্ড থেকে, মানে বিহারের ঝাড়খণ্ড থেকে সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাংলাদেশে আসছে, সেই বিদ্যুতের দাম কম না বেশি? একটু খোঁজ নিয়ে দেখেন তো, যে আমাদের এখানে স্থানীয় মুদ্রায় আমরা নিজেরা সরকারিভাবে যে বিদ্যুৎ উৎপন্ন করছি সেটা রেট কত, আর আদানির কাছ থেকে আমরা কত রেট কিনছি। দ্বিতীয় প্রকল্প যেটা হলো এই যে রামপাল প্রকল্প, সুন্দরবনের রামপাল প্রকল্প, কয়লা ভিত্তিক রামপাল প্রকল্প, একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এখানে যেভাবে চুক্তি করা হয়েছে বাংলাদেশের কত টাকা গচ্চা গিয়েছে এবং কি পরিমাণ গোলামি করা হয়েছে। এরপর ভারতের সঙ্গে আমাদের নৌপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, আর রেলপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, সড়ক পথেও ট্রানজিট চুক্তি হয়েছিল। গত 14 মাসে এই 3টি চুক্তি ভারত বন্ধ করে দিয়েছে। ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটা বাস পাঠাচ্ছে না, কোনো ট্রানজিটই তারা গ্রহণ করছে না। রেলের যে প্রকল্প সম্মিলিতভাবে তারা তৈরি করছিল সেই প্রকল্প বন্ধ হয়ে আছে। দেখেন তো বাংলাদেশের লাভ হয়েছে না ভারতের লাভ হয়েছে? এরপর কাউন্টারলি ভারতের বিভিন্ন বন্দর ব্যবহার করার জন্য আমাদের যে ট্রানজিট চুক্তি ছিল, অর্থাৎ আমরা চট্টগ্রাম বন্দর, চালনা বন্দর এবং ভৈরবের যে নদী বন্দর, এটি ভারতকে ব্যবহার করতে দিয়েছিলাম, আর আমাদের এই রাস্তা দিয়ে কলকাতা থেকে সেই ভারতীয় পণ্য বহন করে আগরতলা যেত, এই সুযোগ দিয়েছিলাম। বিনিময়ে আমরা কি পেতাম? আমরা সেই ভুটান থেকে, নেপাল থেকে পণ্য আনার জন্য কাকর ভিটা হয়ে আমাদের যে ট্রানজিট সুবিধা ছিল সেটা বাদ হয়ে গেছে। ভারতের কয়েকটি বন্দর, হলদিয়া, আপনারা জানেন খুব বিখ্যাত বন্দর হলদিয়া, কলকাতা, নাভাশিভা, এই বন্দরগুলো, সমুদ্র বন্দরগুলো আমরা ব্যবহার করতাম। ইউরোপ থেকে, আমেরিকা থেকে যে সকল পণ্য আসতো, কিংবা ভারত থেকে, এমনকি চীন থেকে যে সকল পণ্য আসতো, তারা ট্রানজিট হিসেবে এই সকল পণ্য আমরা ওই সকল বন্দর এনে ট্রান্সশিপমেন্ট করে বাংলাদেশে কখনো সড়ক পথে, কখনো ছোট ছোট জাহাজে করে চট্টগ্রামে নিয়ে আসতাম, বা
পানগাতে নিয়ে আসতাম, হাজার হাজার কোটি টাকা আমাদের সাশ্রয় হতো। যেমন ধরুন, দুবাই থেকে যদি আমরা 10,000 টন পণ্য আনতে চাই, তো আমাকে একটা আস্ত জাহাজ ভাড়া করতে হবে, অথবা 10,000 টনের কোনো জাহাজ দুবাই থেকে বাংলাদেশে আসবে না। কিংবা আমরা যদি সেটাকে কন্টেনার আনি, তাহলে 3 গুণ, মানে একটা কন্টেনারে 20 ফিট কন্টেনারে 15 টন মাল ঢুকবে, 40 ফিট কন্টেনারে ধরুন 28 টন মাল ঢুকবে। তো 1000 টন মাল যদি আমি কন্টেনার আনতে যাই, তাহলে বাল্কের পরিবর্তে কন্টেনার আনতে আমাদের খরচ 3-4 গুণ 5 গুণ হয়ে যায়। তো এক্ষেত্রে ব্যবসায়ীরা যে কাজ করতেন সেটা হলো, যেহেতু বাংলাদেশের ব্যবসা সীমিত, দুবাই থেকে, সাংহাই থেকে, শ্রীলঙ্কা থেকে, কিংবা ইভেন ব্রাজিল থেকে, দূর দেশ থেকে, তো সেখানে ভারতের ব্যবসা অনেক বেশি, সেখানে ফ্রিকুয়েন্টলি জাহাজ আসে। তো কখনো নাভাশিবা পোর্টে আসে, কখনো হলদিয়াতে আসে, কখনো কলকাতাতে আসে। তো এই সমস্ত জায়গাতে বুক দিয়ে তারপরে সেখান থেকে মালামাল সুবিধা অনুযায়ী রেলে করে, ছোট জাহাজে করে, কন্টেনারে করে, প্লেনে করে, এমনকি ট্রাকে করে আমরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করছিলাম। ফলে আপনি গত 14 মাসে আমাদের যে বন্দরের যে ট্রানজিট, এটা রেকর্ড দেখেন যে চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, তারপরে বেনাপোল স্থল বন্দর, ভেড়ামারা যে মানে ভোমরা বন্দর যেটা রয়েছে, ভেড়ামারা না ঠিক, যে ভোমরা যে একটা স্থল বন্দর রয়েছে, সেখানে এই বন্দরগুলোতে বাংলাদেশি আমদানিকারকরা কি পরিমাণ পণ্য আমদানি করেছে, আর গত 14 মাসে কোন অবস্থাতে আছে, রাজস্ব খাতে আমরা কত টাকা লস করেছি, ভারত এটা বন্ধ করে দিয়েছে। আমাদের এক্সপোর্ট কার্গো, শুধুমাত্র এই এক্সপোর্ট কার্গোতে আমরা 1,000 কোটি টাকার বেশি বছরে লস করেছি গত 1 বছরে। কি করতাম? আমাদের এই যে গার্মেন্টস শিল্প, আমরা আমেরিকাতে এবং ইউরোপে যে এক্সপোর্ট করতাম, তো আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে হতো। এখন বাংলাদেশ থেকে যদি আমরা এয়ার শিপমেন্ট পাঠাই, এয়ারে করে পাঠাই, তাহলে এটা কখনো সিঙ্গাপুর হয়ে, কখনো দুবাই হয়ে, কিংবা কখনো হংকং হয়ে পাঠিয়ে ওখান থেকে আমরা ইউরোপ বা আমেরিকার ফ্লাইটে দিতাম। এতে যে খরচ পড়তো তার অর্ধেকের চেয়ে খরচ আমাদের কম পড়তো যখন আমরা কলকাতা, মুম্বাই, দিল্লি এ সকল বিমানবন্দরগুলোকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতাম। এটা ভারত বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গার্মেন্টস শিল্পের এখন যে অবস্থা, আপনারা একটু দেখেন যে কি কি গোলামির চুক্তি শেখ হাসিনা ওই জমানাতে করেছিল, আর সেই চুক্তি ভারত এখন বন্ধ করে রেখেছে। গোলামি চুক্তি বন্ধ করে দেওয়ার পর আমরা কত বড় নবাব হয়ে গেছি, রায় বাহাদুর হয়ে গেছে, খান বাহাদুর হয়ে গেছে, আর্ল হয়ে গেছে। আর্ল তো বুঝেন, ইংল্যান্ডের জমিদারদেরকে আর্ল বলা হয়। কত লর্ড হয়ে গেছি। কিংবা ওই যে মালয়েশিয়াতে দাতু, আমরা মানে অভিজাত সম্প্রদায়কে দাতু বলা হয়, কত বড় দাতু হয়ে গেছি। আমাদের দেশে চৌধুরী, মুকদ্দম, পটোয়ারি হয়ে গেছি। একটু খোঁজ নিয়ে দেখেন। এ গেল এক গোলামের চুক্তি, শেখ হাসিনার গোলামের চুক্তি। আর এই বর্তমান জমানাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড়, সেই যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, সর্বজনাব জনাবে আলী, মাদ্দা জিল্লুহুল আলী, তো তিনি এই সময়টিতে যে চুক্তিগুলো করেছেন, যেগুলোকে আপনি বাদশাহী চুক্তি বলতে পারেন, রাজকীয় চুক্তি বলতে পারেন, শাহী চুক্তি বলতে পারেন, তো সেই চুক্তির ফলে আমরা চট্টগ্রাম বন্দরকে হ্যান্ডেল করার জন্য, বেশ কয়েকটি টার্মিনালকে হ্যান্ডেল করার জন্য বিভিন্ন বিদেশি কোম্পানিকে আমরা দিয়ে দিয়েছি, রাষ্ট্রকে নয়। রাষ্ট্রের সঙ্গে আমরা মানে আমরা যদি এমন আছে যে ডেনমার্ক সরকারের সঙ্গে একটা চুক্তি করতে পারতাম, আমেরিকান সরকারের সাথে চুক্তি করতে পারতাম, দুবাই সরকারের সাথে চুক্তি করতে পারতাম, তারপরে সিঙ্গাপুরের যে পোর্ট অথরিটি, সিঙ্গাপুর সরকারের সাথে চুক্তি করতে পারতাম, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। তা না করে আমরা বিভিন্ন প্রাইভেট কোম্পানি, ওই সকল দেশে প্রাইভেট কোম্পানি তাদের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তির ফলে আলটিমেটলি বন্দরগুলোর যে ব্যয়,
এই মুহূর্তে আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় 41% ব্যয় বাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা এখন হস্তান্তর করিনি। আর হস্তান্তর করার পর এই ব্যয় কত পার্সেন্ট বাড়বে আমরা এটা জানি না। এখানে কার কত কমিশন থাকবে, কার কত ঘুষ থাকবে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে হয়তো আগামীতে জানা যাবে। কিন্তু আমাদের যে সর্বনাশ, সেই সর্বনাশ কিন্তু আলটিমেটলি হয়ে গেছে। আমাদের একটি নতুন বন্দর করার জন্য ডেনমার্কের একটি কোম্পানিকে আমরা 30 বছরের জন্য লিজ দিয়েছি। ওটার চুক্তি কি, ওটা কিভাবে পরিচালিত হবে, ওটার শর্ত কি, ওটার লাভ কি, ওখানে আমাদের কি কি বাদশাহী খাজানা আসবে, অর্থাৎ আমরা যে জমি দিলাম, আমাদের বন্দর ব্যবহার করার সুযোগ দিলাম, ব্যবসা করার সুযোগ দিলাম, এর বিনিময়ে আমাদের রাজস্ব খাতে কত টাকা আসবে, সরকার পাবে কত টাকা। রাজস্বের বিভিন্ন খাত রয়েছে, ভ্যাট, আয়কর, লেভি এবং সরকারের স্যালামি। যেমন আপনি ইপিজেড, তো ইপিজেডে আমরা জমি দেই, এই জমির জন্য বিদেশি কোম্পানির কাছ থেকে আমরা প্রথমে একটা স্যালামি নেই, তারপর আমরা একটা ভাড়া নেই, তারপরে তারা যে ব্যবসা বাণিজ্য করে তাদের সেই ব্যবসা বাণিজ্যের উপর ট্যাক্স থাকে, আয়কর থাকে, ভ্যাট থাকে, আরও অনেক কিছু থাকে। তো সেই ক্ষেত্রে যে কোম্পানিগুলোকে আমরা চট্টগ্রাম বন্দর দিলাম তাদের সঙ্গে আমাদের এই ট্যাক্সগুলো কী পরিমাণ আসছে এবং তাতে করে আগামী কয়েক বছরে আমাদের জিডিপি কয় % বাড়বে, দেশের রপ্তানি কিভাবে বাড়বে, চট্টগ্রাম বন্দরের ট্রানজ্যাকশন কিভাবে বাড়বে, আমরা কিচ্ছু জানি না। অথচ আমরা বাদশাহী পোশাক পরে রায় বাহাদুর খান বাহাদুর হয়ে বগলে তলোয়ার ঝুলিয়ে আমরা হাঁক দিচ্ছি।